নিজের কেবিনের কাগজপত্রের ভিড়ে বসে আছেন আহনাফ হাসান। তার বিপরীত টেবিলের অন্য পাশে চেয়ারে বসে আছে সেওজন। সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের সময় দেওয়া হয়েছে বেলা 11টা। এখন 8টা বেজে 40 মিনিট। কাল রাত থেকে দুজনে থানাতেই আছেন তারা। কেসটাকে কিভাবে সাজালে, কিভাবে উপস্থাপন করলে জনগণ ব্যাপারটা বুঝবে, সেই চেষ্টাই করে গেছেন সারা রাত দুজনে মিলে। বর্তমানে গভীর মনোযোগ দিয়ে নিজেদের লেখাগুলো আবারও পড়ছেন আহনাফ হাসান আর সেওজন। আহনাফ হাসান কাগজের লেখাগুলো পড়া শেষ করে সেগুলো টেবিলের এক পাশে রেখে দিয়ে চোখের চশমাটা খুলে চোখ ডললেন কিছুক্ষণ। সারা রাত না ঘুমানোর কারণে এখন চোখের ভিতর জ্বালা করছে তার। যদিও শেষ রাতের দিকে একটু চোখ লেগে এসেছিল দুজনেরই, কিন্তু আজান শুনতেই আবার উঠে পড়েছিলেন। চশমাটা খুলে টেবিলের উপর ভাঁজ করে রেখে দিয়ে আহনাফ হাসান সেওজনকে বললেন, আমাদের দেশের মানুষের সমস্যা কি জানো সেওজন? আমরা মানুষের কদর করতে বুঝি না। আমরা আবেগে পথ চলি, ভালো মন্দ না বুঝেই এক এক ডিসিশন নিয়ে ফেলি, কোনো ইফেক্টের তোয়াক্কা করি না। আর এই কারণেই আমাদের দেশ থেকে দেশের রত্নগুলো হারিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছে। আর সেখানে গিয়ে ঠিকই তারা কদর পাচ্ছে। হিসেব করে দেখো কতগুলো মেধাবী বাংলাদেশে থাকে, সবাই বাইরের দেশে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু অধিকাংশই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েই আগায়। কারণ এ দেশে না চাকরির পর্যাপ্ত ব্যবস্থা আছে, আর না মানুষের কদর। আমরা যদি কদর করতে জানতাম তাহলে হয়তো সেই সমস্ত জেমগুলো আজ আমাদের দেশেই থাকতো। জিওন জাংকুককেই দেখো, সে দেশে ফিরেছিল ঠিকই, কিন্তু মানুষ তার কদর করলো না। অথচ সে বাইরের দেশে গিয়ে নিজের একটা কোম্পানি খুলে ফেললো। ওই কোম্পানিটা আজ যদি এদেশে হতো তাহলে আমরা ঔষধ খেয়ে কত লাভ হই না করতাম। আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম ওই কোম্পানিটার মাধ্যমে। আহনাফ হাসানের কথায় সেওজন বলল, আপনি ঠিকই বলেছেন স্যার, আমরা মানুষের কদর করতে জানি না। আমাদের আজকের সংবাদ সম্মেলনের পরও দেখবেন কিছু মানুষ তখনও জিওন জাংকুকের বিরুদ্ধে কথা বলবে। তার ভালো দিকগুলো কারো নজরেই পড়বে না, সবাই তার পাস্ট নিয়েই পড়ে থাকবে। উপরওয়ালার কাছে দোয়া করি তিনি যেন সব ভালোই ভালোই ঠিকঠাক করে দেন। আহনাফ হাসান সেওজনের কথার প্রত্যুত্তরে আমিন বলে আবার কাগজপত্রের দিকে মনোযোগ দিলেন। সকালবেলা উঠে রান্না বান্না করে এখন সবাইকে খাবার দিচ্ছে তে। সানিয়া টুকটাক হেল্প করে দিচ্ছে। জিনের শরীরটা রাত থেকে খারাপ হয়েছে কিছুটা, তাই সকালে আর তাকে রান্না করতে দেয়নি তে। একা একাই সব সামলে নিয়েছে। জাংকুক বাচ্চাদেরকে টেবিলে বসিয়ে নিজেও বসেছে। তেহি মেঝেতে খেলা করে বেড়াচ্ছে। টুকটাক করে সে উঠে দাঁড়াচ্ছে, মাঝে মাঝে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। জাংকুক খাওয়ার ফাঁকে ফাঁকে তার ছোট্ট আম্মাজানটার এই বিশাল ক্ষুদ্র প্রচেষ্টা দেখছে তাকিয়ে তাকিয়ে, আর মাঝে মাঝে তের দিকে তাকাচ্ছে মেয়ের এই প্রোগ্রেস দেখানোর জন্য। কিন্তু তে জাংকুকের দিকে খেয়াল দিচ্ছে না। তে নিজেও মেয়ের হাঁটার প্রচেষ্টা দেখছে যেন মাতাবাড়ি করতে গিয়ে পড়ে না যায়। সবাইকে খাবার দিয়ে নিজেও জাংকুকের বিপরীত চেয়ার টেনে বসলো তে। বসতে জাংকুকের দিকে চোখ গেল ওর। জাংকুক ওর দিকেই তাকিয়ে আছে। তে তাকাতে জাংকুক ঠোঁট টিপে অদ্ভুত সুন্দর করে হাসলো। তে জাংকুকের এমন হাসি দেখে চোখের ইশারায় জিজ্ঞেস করলো হাসির কারণ। জাংকুক চোখের ইশারায় তেহিকে দেখালো। তেহি এখন কোনো কিছুর সাহায্য ছাড়াই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তে তাকাতেই কাপা কাপা পায়ে এক কদম বাড়ালো ও। তে অভিভূত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। চোখে ওর মুগ্ধতা ফুটে উঠলো নিমেষেই। সন্তানের প্রথম পা ফেলানোর অনুভূতি পিতামাতার কাছে সর্বদাই রোমাঞ্চকর। তে আর জাংকুককে খাওয়া থামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে জিহুবা তাকালো ওদের দৃষ্টি অনুসরণ করে। আর তেহিকে পা ফেলতে দেখেই হই হই করে উঠলো ও। আরে আমার আম্মা দেখি হাঁটে, ওরে সর্বনাশ। জবের হঠাৎ চিৎকারে তেহি চমকে উঠে নিজের ব্যালেন্স হারিয়ে ধপাস করে বসে পড়লো মেঝেতে। তা দেখে সবাই হেসে কুটি কুটি হলো। হাসির মাঝেই আরএম তেকে উদ্দেশ্য করে বলে উঠলো, তে মাস তুই যখন তেহের মতো ছিলি তখন যতটুকু সময় জাংকুক তোর আশেপাশে থাকতো সারাটাক্ষণ শুধু তোর পিছে পিছেই ঘুরতো, তুই পড়ে যাস কিনা সেই ভয়ে। আর যদি বাই চান্স পড়ে যেতি তাহলে আবার তোর 2 হাত ধরে টেনে তোরে দাঁড় করিয়ে দিত সাথে সাথেই। জিন পাশ থেকে বলে উঠলেন,
তাহলে শোনো, একদিন জাঙ্কুক ওকে হাঁটানোর প্র্যাকটিস করাতে করাতে আমাকে এসে বলছে, আচ্ছা মা, এই তেটা এত আস্তে হাঁটে কেন? ওর মোটে পা চলেই না মা, আমি ওকে সারাদিন চেপে চেপে খাওয়াই বলে ও মনে হয় মোটা হয়ে গেছে, তাই ও এত স্লো, হাঁটতে পারে না জোরে। মামিকে বলে দেব ওকে যেন কম কম খাওয়াই। পরে জিন খিলখিল করে হেসে উঠলেন। খুব তের দিকে তাকিয়ে মুখে হাত চেপে হাসতে লাগলো। তারপর জিনকে জিজ্ঞেস করলো, ছোটবেলায় ভাইয়া সারাক্ষণ তে আপুর পিছে লেগে থাকতো মা? জিন বললেন, তা নয় তো কি, তে দুষ্টামি করলেও ওর জ্বালায় তেকে কিচ্ছু বলা যেত না। একবার তে তখন 3 বছরে। রুনঝুন তেকে দুটো চড় দিছিল পাছায়, খাবারের বাটি রাগ করে ছুঁড়ে ফেলে দেওয়ার অপরাধে। আর চড় দিবি না দিবি জাঙ্কুকের সামনেই। জাঙ্কুক সেবার 6-এ উঠেছে, ও তখন স্কুল থেকে ফিরছিল। আর তেও ছিল ভাইয়ের আহ্লাদি। কেউ কিছু বললে গিয়ে জাঙ্কুকের কাছে নালিশ দিত। কথা তো তখনও স্পষ্ট না, কোন রকমে যা বলতো তা জাঙ্কুক ঠিকই বুঝে যেত। তো ইউনজুন ওকে মেরেছে, যখন মেরেছে তখন কিন্তু ও কাঁদেনি। যে দেখেছে জাঙ্কুক দরজা দিয়ে ভেতরে ঢুকছে, অমনি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার জুড়ে দিছে। আর কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে জাঙ্কুকের হাঁটু জড়িয়ে ধরে বলছে যে, ভাইয়া মা আমালে মালিতে। এই পর্যন্ত তো ঠিক হয়েছিল, এবার দেখি ওর পেছনে যে ইউনজুনের চড়গুলো খুব লেগেছে সেটা প্রমাণ করার জন্য আবার প্যান্ট খুলে পাছাও দেখাচ্ছে কি সুন্দর করে। আমি আর ইউনজুন হেসে বাঁচি না। আর এইবার জাঙ্কুক তো ইউনজুনকে মেজাজ দেখাচ্ছে যে কেন আপনি ওকে মেরেছেন, ওকে আপনি কথায় কথায় মারেন, ওর কি মার খাওয়ার বয়স হয়েছে? একটুখানি বাচ্চা মানুষ, মোটেও আর মারবেন না, মারলে আমি আর দেখে ও বাড়িতে যেতে দেব না। সে কি হুমকি, বাপরে বাপ। যে হোপার সানিয়া তের পাশা কাহিনী শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। তে লজ্জা পেয়ে চুপ করে আছে প্লেটের দিকে তাকিয়ে। আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে গোফের দলে হাসছে। তের চোখে একবার চোখ পড়লো জাঙ্কুকের দিকে, আর চোখ পড়তে জাঙ্কুক ঠোঁট নাড়িয়ে কোনো শব্দ না করে বলল, এ হে, তোমার পাছা দেখিয়ে দিছো আমাকে। সিসি। জাঙ্কুকের এমন কথায় গা জ্বলে গেল তের। জাঙ্কুককে টেবিলের নিচ দিয়ে পা দিয়ে একটা গুঁতা দিল ও জোরে সরে। তারপর চোখ পাকিয়ে তাকিয়ে জাঙ্কুকের মতো করেই বলল, এমন নাটক করছো যেন জীবনে আর দেখোনি, অসভ্য কোথাকার। জাঙ্কুক তের চোখ পাকানো দেখে আর এমন কথা শুনে হেসে উঠল। তে কটমট করে তাকালো ওর দিকে। তারপর জিনের উদ্দেশ্যে অভিযোগের সুরে বলল, ফুপি, তুমি মোটেও এত মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগাতে পারো না। এই টপিক এখনই বন্ধ করো বলছি, কিন্তু নইলে কিন্তু আমি উঠে চলে গেলাম। জিন নিজেও হাসছিলেন। তের কথায় হাসি থামিয়ে বললেন, আচ্ছা আর বলছি না, তুই খেয়ে নে। কিন্তু তার মুখে হাসি লেগেই রইল। তেজন আর তেহান নিজেদের মধ্যে হাসাহাসি করছে। মায়ের ছোটবেলার কাহিনী শুনে মজা পাচ্ছে ওরা অনেক। তে ওদের দুজনের দিকে তাকিয়ে চোখ গরম দিয়ে বলল, তেজুন, তেহান, হাসি বন্ধ করে চুপচাপ খেয়ে নাও। জাঙ্কুক ছেলেদের দিকে তাকিয়ে ইশারায় ওদেরকে চুপচাপ খেতে বলল, নইলে বউ ডেকে গেলে অসুবিধা আছে। কাল রাত থেকে পুলিশ ব্যাপারগুলো নিয়ে যত উদ্যোগ ছিল সবার মাঝে, তা এই হাসাহাসির জোর ধরে হালকা হয়ে গেল অনেকটা, পাতলা হয়ে গেল সবার মন আর মস্তিষ্ক। ঘড়িতে এখন কাটায় কাটায় 11টা বাজে। সাংবাদিকরা সবাই থানার কনফারেন্স রুমে বসে আছে, পুলিশ সুপার আহনাফ হাসান মিরাজের অপেক্ষায়। নিজেদের ভেতর তারা টুকটাক কথা বলছে। নরখাদকদের এই পুরো বিষয়টা জনগণের সামনে চটকাদার ভাবে খোলাসা না করা পর্যন্ত তাদের শান্তি হচ্ছে না। তাদের কথাবার্তার মাঝখানেই কনফারেন্স রুমে এসে উপস্থিত হলেন আহনাফ হাসান আর তার পেছন পেছন সিরাজুন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। আহনাফ হাসান এসে সাংবাদিকদের সামনে মাইক্রোফোন রাখা টেবিলের চেয়ার টেনে বসলেন। তারপর সবাইকে সালাম জানিয়ে কনফারেন্স শুরু করলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন, এই কেস সম্পর্কে আমি সব তথ্য একে একে আপনাদেরকে জানাবো। আপনারা আমার কথার মাঝে কোনো প্রশ্ন করবেন না। আমার কথা পুরোপুরি শেষ হওয়ার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজ আমরা এইখানে একটা নয়, 2টা ভিন্ন টাইমলাইনের ভিন্ন মামলা নিয়ে কথা বলবো। আর আজ এই 2টা মামলারই সমাধান হবে এইখানে। আহনাফ হাসানের কথার সাথে সাথে সাংবাদিকদের ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল। 2টা মামলা একসাথে নিষ্পত্তি হবে জেনে তারা নিজেদের ভেতর আলোচনায় লেগে গেল। অন্য মামলাটা কি হতে পারে তা নিয়ে, রিসেন্ট বড় কোনো ইস্যু আছে কিনা সেটা নিয়েও তারা নিজেদের ভেতর কথা বলতে থাকলো। আহনাফ হাসান কিছুক্ষণ চুপ থেকে সাংবাদিকদের কথা বলা দেখলেন।
তারপর মাইক্রোফোনের সামনে গিয়ে তিনি শান্ত নির্বিকার গলায় বললেন, আপনাদের কথা বলা শেষ হলে আমাকে জানাবেন, আমি তখন আমার কথা শুরু করব। সাংবাদিকরা আহনাফ হাসানের শান্ত কণ্ঠে সবাই চুপ মেরে গেল। তারপর নিজের সম্পূর্ণ মনোযোগ আহনাফ হাসানের দিকে দিল। আহনাফ হাসানের সাথে সাংবাদিকদের এই কনফারেন্স সারা দেশে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আর এম জাঙ্গুক সহ সবাই বসে আছে টিভির সামনে। আর ও বাড়িতে সুবিন, ইউনজুন, সুগা, জিমিন সবাই বসছে টিভির সামনে, কিন্তু তারা জাঙ্গুকের ব্যাপারটা এখনো জানে না। তারা শুধু নরখাদকদের বিষয়টা জানার জন্য টেলিভিশনের সামনে বসেছেন। সাংবাদিকরা সবাই চুপ হলে আহনাফ হাসান মিরাজ কথা বলা শুরু করলেন। গত এপ্রিলের 29 তারিখ রাতের বেলা আমরা গোপন সূত্রে খবর পাই যে নাম না জানা দলটি গত 6 মাসে সারা দেশে হওয়া গুম খুনের সাথে জড়িত সে দলটি বর্তমানে যশোরের দিকে এসেছে এবং তারা এখন মেহেরপুরে অবস্থান নিয়েছে। আমাদের যশোর থানার পুলিশ টিম এই খবর পাওয়ার পর দেরি না করেই রওনা দেয় সন্দেহজনক জায়গাটার উদ্দেশ্যে। আমরা মেহেরপুর থানায় খবর দেওয়ার পর তারা বলেন যে আমরা যেহেতু টিম পাঠিয়েছি তাই তারা আর আপাতত বের হবেন না। আমাদের যদি সাহায্য লাগে তাহলে তারা টিম পাঠাবেন। আমাদের পাঠানো টিমের প্রধান ছিলেন রাশেদ খান। তার আন্ডারে 30 জন পুলিশ কর্মকর্তাকে আমরা পাঠিয়েছিলাম অস্ত্রসহ। তারা সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়ে মেহেরপুরের উদ্দেশ্যে। প্রথম থেকেই আমাদের সাথে তারা সকলেই কানেক্টেড ছিল, কিন্তু রাতের 9টার পর হঠাৎ করেই তাদের সাথে আমাদের সমস্ত কানেকশন বন্ধ হয়ে যায়। সবার ফোনে নট রিচেবল বলছিল। ওইদিকে এমনিতেও নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় বলে এই বিষয়টা নিয়ে আমরা কেউ আর তেমন মাথা ঘামাইনি প্রথমে, কিন্তু ক্রমে ক্রমে যখন রাত বাড়তে থাকলো তখন আমরা আবারও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। এরপর আমরা এই খবর পাঠালাম মেহেরপুরের থানায়, কিন্তু তারা জানালো যে তারা এই মুহূর্তে ওই গভীর জঙ্গলে পুলিশ ফোর্স পাঠাতে পারবে না, কারণ তাদের পুলিশ ফোর্সের একটা বড় অংশ অন্য একটা কাজে আটকে আছে। আর যে কয়েকজন থানায় উপস্থিত আছে তাদের সাহসে কোলাচ্ছে না, কারণ কে কখন গুম হবে তার কোনো ইয়াত্তা নেই। এসবের মাঝে রাতে 2টার দিকে আমার ফোনে কল আসে আমাদের থানার একজন পুলিশ সদস্য তেমিন হোসেনের। পুলিশ সুপার তার পাশে দাঁড়ানো তেমিন হোসেনের দিকে ইশারা করলেন। এরপর বললেন, তেমিন হোসেন আমাদের বললেন যে আমাদের পুলিশ সদস্য সবাইকে বিশাল লোকবলের একটা গ্রুপ এসে ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল এবং অলরেডি তারা 2 জন পুলিশ কর্মকর্তাকে বারবিকিউ করে ঝুলিয়ে রেখেছে। এমনকি তারাও ওই নরখাদকদের পেটে যেত যদি না সেই অসম সাহসী ব্যক্তিটা, যার এই পুরো পুলিশি কারবারের সাথে কোনো সম্পর্কই নেই এবং যাকে এই দেশের মানুষই এক সময় দূর দূর করে দূরে ঠেলে দিয়েছিল, সে এসে আমাদের পুলিশ টিমটাকে ওই নরখাদকদের হাত থেকে উদ্ধার না করত। আহনাফ হোসেনের বাক্য শেষ না হতেই সাংবাদিকদের ভেতরে আবারও গুঞ্জন শুরু হলো। সবাই নিজের ভেতর সেই ব্যক্তিটা কে হতে পারে সেটা নিয়ে ফিস করে কথা বলতে লাগলো। আহনাফ হোসেন তাদের চুপ করতে বলে সেদিনের পুরো ঘটনার এই মাথা থেকে ও মাথা বিস্তারিত বলে নরখাদকদের লিডারের পরিচয় দিয়ে তার এই কাজের পেছনের কারণ উল্লেখ করে এবং অন্যান্য বাংলাদেশিগুলো কিভাবে এই লাইনে এসেছে সবকিছু বিশদভাবে বর্ণনা করলেন। শুনতে শুনতে সাংবাদিকরা পুরো থোয়া বনে গেল, কারো মুখে আর কোনো আওয়াজ আসছে না। নরখাদকগুলোর কর্মকাণ্ডের এমন লোমহর্ষক বর্ণনা আর সে নরখাদকদের হাত থেকে পুলিশ টিম সহ অন্যান্য সাধারণ মানুষদের উদ্ধারের রোমাঞ্চকর বর্ণনা শুনে গায়ের পশম দাঁড়িয়ে গেল সবার। মন্ত্রমুগ্ধের মতো আহনাফ হোসেনের বলা প্রতিটা কথা গিলতে লাগলো তারা। শুধু সাংবাদিকরা নয়, দেশের প্রতিটা অলিগলিতে যারাই এই কনফারেন্সের লাইভ দেখছিল সবাই বাকশূন্য হয়ে গেল এই বিভৎস ঘটনার প্রতিটা মুহূর্তের বর্ণনা শুনে। আর সেই নাম না জানা ব্যক্তিটার পরিচয় জানার জন্য সবাই ওদের আগ্রহ নিয়ে বসে রইল। আহনাফ হাসান কথা বলা থামানোর পর সবাই যেন সম্মতি ফিরে পেল। নিজের জায়গায় নড়েচড়ে বসলো আবার সবাই। একজন সাংবাদিক কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, স্যার, যে লোকটা এমন দুঃসাহসিক কাজ করেছে সে কে? আর যে দ্বিতীয় বিষয়টার কথা আপনি বলছিলেন সেটাই বাকি। আহনাফ হাসান কিছুক্ষণ সময় নিলেন, তারপর দম ছেড়ে বললেন, এই লোকটার ব্যাপারে জানতে হলে আপনাকে আজ থেকে 1 যুগ পেছনে চলে যেতে হবে। আপনারা এইখানে উপস্থিত সবাই প্রায় তরুণ। আপনারা কেউ অতগুলো দিন আগের ঘটনা জানেন কিনা বা জানলেও আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু তারপরও পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে খুলে বলবো। আজ থেকে 1 যুগ আগে আমাদের যশোর জেলা থেকেই
আমাদের এমএম কলেজের বোটানি ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে কিডন্যাপ করে নিয়ে গেছিল আমেরিকান একদল সন্ত্রাসী, যার স্ত্রী তার কিডন্যাপ হওয়ার কিছুদিন আগেই কিডন্যাপ হয়েছিল। এবং সে মেয়েকে আমরা রাত দিন এক করে সমস্ত যশোর জেলার প্রতিটা অলিগলি খুঁজেছিলাম। আমরা প্রথমে জানতাম না যে সে কিডন্যাপ হয়েছে এবং তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই অসাধারণ মেধাবী কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন লোকটাকে আমরা খুঁজতে নেমেছিলাম বিশাল টিম নিয়ে। কিন্তু এরপর যখন জানলাম যে সে কিডন্যাপ হয়েছে এবং তাকে একদল আমেরিকান সন্ত্রাসী এসে তুলে নিয়ে গেছে, তখন আমরা তাকে সেখান থেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করতে থাকি। কিন্তু সেই মুহূর্তেই সারা দেশে একটা গুজব ছড়িয়ে পড়ে যে সেই কিডন্যাপ হওয়া লোকটি একজন প্রফেশনাল মার্ডারার, যে কিনা টাকার জন্য বড় বড় ব্যক্তি বর্গের থেকে বায়না নিয়ে তাদের কাঙ্ক্ষিত কাজগুলো করে দেয়। এবং আরো গুজব শোনা গেল যে সে নাকি সাধারণ কোনো মানুষ নয়, তার শরীরে এমন কিছু সমস্যা বিদ্যমান যা অন্যান্য সাধারণ মানুষের শরীরে পূর্বে কখনো দেখা যায়নি। আর এই গুজব ছড়ালো আমাদেরই থানা থেকে। এই থানারই একজন মহাপুরুষ টাকার লোভে সেদিন এই কাজটা করলেন, পুরো দেশে এই খবরটা ছড়িয়ে দিলেন। আর এই খবরটাও অসুখের মতো সমস্ত দেশের অলি গলিতে ছড়িয়ে পড়লো। আর এই গুজবের সত্যতা বিচার না করেই আমাদের দেশের সমস্ত মানুষের সম্মানিত ব্যক্তিটার বিরুদ্ধে চলে গেল, যে কিনা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার থেকে আলাদা হয়ে সম্পূর্ণ একাকী ভাবে কোথাকার কোন জরাজীর্ণ এলাকাতে নিজের দিনাতিপাত করছিল। আর তাকে কিডন্যাপ করার কারণটা জানেন? কারণ ছিল তার শরীরে পাওয়া এক বিশেষ ধরনের লিকুইড, যার বাজার মূল্য ছিল আমাদের ধারণারও অনেক অনেক বাহিরে। আর এই কারণেই, শুধুমাত্র এই কারণেই তারা সেই সম্মানিত ব্যক্তিটাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর এই আজগুবি গুজবটাও তারাই রটিয়ে দিয়ে গিয়েছিল যেন তাদের ব্যবসায় কোনো ভাটা না পড়ে, কেউ যেন তাদের কাজে বাধা দিতে আসতে না পারে। আর হলো তাই। আমাদের দেশের জনগণ আবেগে তাড়িত হয়ে গুজবে কান দিয়ে সে লোকটিকে দেশে ফিরিয়ে আনার সম্পূর্ণ বিরোধিতা করে বসলো। আর আমরা জনগণের আন্দোলনের চাপে পড়ে তাকে এই দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলাম। তাকেও তার স্ত্রীকেও। তার পরিবার হাজার চেষ্টা করলেও, হাজার কাকুতি মিনতি করলেও আমাদের কানে সে কাকুতি মিনতি ঢোকেনি। আমরা কিছুই করতে পারিনি তাদের জন্য। আর সম্পূর্ণ বিনা অপরাধে আমাদের আবেগের কারণে সেই অসম্ভব রকম মেধাবী মানুষটা নিদারুণ অসহনীয় কষ্টের ভেতর দিয়ে নিজের দিনাতিপাত করছে। কিন্তু সে দমে যায়নি, সে আবার ঘুরে দাঁড়িয়েছে। এই দেশের মানুষের প্রতি হওয়া তীব্র বিতৃষ্ণায় সে নিজেকে প্রমাণ করার জন্য আবারও শক্ত হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পরিচয় পরিবর্তন করেছে, নিজের চেহারা পরিবর্তন করেছে, নিজের সবকিছুই পরিবর্তন করেছে। নিজের হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে বের করে আবারও তাকে ভালোবাসার পরশে আগলে নিয়ে তার সাথে নিজেকে আগের থেকেও শক্ত বন্ধনে বেঁধে নিয়েছে। আর সেই নতুন পরিচয়ে এই দেশে আবার ফিরে এসেছে সে, শুধুমাত্র নিজের পরিবারটাকে একবার চোখের দেখা দেখার জন্য। আর তার এই দেশে ফেরার কারণেই এক বিশাল নরখাদক গোষ্ঠীর হাত থেকে বেঁচে গিয়েছে আমাদের পুরো দেশের মানুষ, যে নরখাদকেরা আমাদের থেকে মাত্র 6 মাসেই কেড়ে নিয়েছে 217টি প্রাণ। সে রাতে সেই সম্মানিত ব্যক্তিটি চাইলেই আপনাদের আপনজনদের করুণ চিৎকার উপেক্ষা করে চলে যেতে পারত ওই রাস্তা থেকে, যেভাবে আপনারা তার আর তার পরিবারের করুণ চিৎকার উপেক্ষা করেছিলেন। কিন্তু সে তা করেনি। সে নিজের জীবন হুমকির মুখে ফেলে আপনাদের জীবন বাঁচানোর জন্য আগুনের ভেতর ঝাঁপ দিয়েছে। শুধু সে নয়, তার স্ত্রীও। আহনাফ হাসান থামলেন কিছুক্ষণ। সাংবাদিকরা তাকিয়ে আছে তার দিকে হা হয়ে। এই ঘটনা তারা অনেকে শুনেছে, অনেকে বিশ্বাস করেছে, অনেকে করেনি। কিন্তু আজ আহনাফ হাসানের মুখ থেকে শুনে যেন সম্পূর্ণটা অন্যরকম লাগছে তাদের কাছে। সারা দেশের মানুষ মুখিয়ে আছে সেই ব্যক্তিটার নাম শোনার জন্য, যাকে কিনা তারা পায়ে ঠেলেছিল, যার পরিবারের আহাজারি কেউ শোনেনি, যাকে সবাই মানব জাতির জন্য হুমকি মনে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এক সময়। সে তার নামটা শোনার জন্যই টেলিভিশনের পর্দায় চোখ লাগিয়ে রেখেছে সবাই।
ফেসবুকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। স্কুল কলেজের ছেলে মেয়েরা যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা ফেসবুকের লাইভে চোখ লাগিয়ে আছে। সেই ঘটনার সময় যে সমস্ত ব্যক্তিরা যুবক ছিলেন, আন্দোলনে নেমেছিলেন রাস্তায়, তারাও চোখ লাগিয়ে আছেন। অনুশোচনা হচ্ছে তাদের এখন, না জেনে শুনে আবেগে গা ভাসানোর জন্য। কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে বসা আহনাফ হাসান টেবিলের উপর থেকে পানির বোতল উঠিয়ে তা থেকে অল্প একটু পানি খেলেন। তারপর আবার বোতলটা জায়গায় রেখে দিয়ে সাংবাদিকদের দিকে তাকালেন তিনি। তারপর থেমে থেমে বললেন, সে লোকটার বর্তমান পরিচয় আমেরিকার ওকলাহোমা সিটির এসএসআর ফার্মাসিউটিক্যালস কোম্পানির 50% শেয়ারার জেকে, যার আসল পরিচয় সিঙ্গাপুরের এনএসইউর বোটানি বিভাগের মেধাবী স্টুডেন্ট, ওয়াংহো ড্রাগ অ্যান্ড কেমিক্যালসের ফার্মাসিস্ট এবং পরিবর্তে এমএম কলেজের বোটানি বিভাগের প্রফেসর জিওন জাংকুক, যার পিতা আরএম এবং মাতা জিন। স্তব্ধ হয়ে টেলিভিশনের সামনে বসে আছেন ইউনচুন, সুবিনার সুগারা। জিওন জাংকুক নামটা শোনা মাত্রই বুক কেঁপে উঠেছে ওদের সবারই। হতচকিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে ওরা বারবার। সুগার যেন দম আটকে আসছে। ওই ইউনচুনের দিকে মুখ ফিরিয়ে বলল, মা, আমি তের কাছে যাচ্ছি। এখন যা কিছু হয়ে যেতে পারে, কি হতে পারে সেটা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে খারাপ কিছু হবে। ওইখানে তের বাচ্চারা আছে, ওদের কিছু না হোক। বলে সোফা থেকে উঠে দাঁড়ালো সুগা। ইউনচুন শাড়ির আঁচল টেনে মুখের উপর দিলেন। যে সত্য এতগুলো বছর ধরে লুকানো ছিল, সেই সত্য আবার টেনে হিসেবে বের করে এনেছে ওরা। এখন কি হবে? এখন তো অস্বাভাবিক তার মেয়ের জামাই একানা, তার মেয়েও। এই কথা মানুষ জানলে কি হবে? মানুষগুলো তো সময়ে অসময়ে অমানুষ হয়ে যায়, গতানুগতিক ধারায় নিজেদেরকে ভাসিয়ে দেয়। ভালো মন্দ বিচার করার ফুরসত তখন তাদের থাকে না। কি হবে এখন তাহলে? সুগা দ্রুত পা ফেলে নিজের কামরায় গিয়ে তড়িঘড়ি করে গায়ের ওপর শার্ট জড়িয়ে নিল। তারপর কোন রকমে গোছগাছ করে ও তেদের বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার জন্য পা বাড়ালো। ডাইনিং রুমে এসে দেখে ইউনচুন গায়ে বোরখা চড়িয়ে বসে আছেন। সুগা বাহিরে এলেই তিনি ধরা গলায় বললেন, আমিও যাব। আমার মেয়েকে আমি এই অবস্থায় একা ছাড়বো না, তুই আমাকেও নিয়ে চল। সুগা একবার মানা করতে চাইলো। সেইখানের পরিবেশ পরিস্থিতি কি দাঁড়ায় জানা নেই ওর। সেখানে মাকে নিয়ে গিয়ে সে কি করবে? কিন্তু মায়ের ছলছল চোখের দিকে তাকিয়ে ও আর কিছু বলতে পারলো না। মুখে বলল, ঠিক আছে, আসো। সুবিন স্তব্ধ হয়ে বসে রইল সোফার উপরে। তার শরীরটা ভালো নেই। বৃদ্ধ বয়সের নানা রোগে তাকে জর্জরিত করে ফেলেছে। চাইলেও মেয়ের এই অসময়ে সে যেতে পারছে না। জিমিন বাচ্চাদেরকে কোলে নিয়ে সোফার উপরে বসে তাকিয়ে আছে সুগা আর ইউনজুনের যাওয়ার পানে। বুকটা দুরু দুরু করছে তার অজানা কোনো বিপদের আশঙ্কায়।